চলচ্চিত্রে তখন চলছিল সংকট। সেই সংকটময় মুহূর্তে তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন। প্রথম ছবির মাধ্যমেই তৈরি করলেন এক ইতিহাস, নিজেকে অন্তর্ভুক্ত করলেন আমাদের চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে। আমরা বলছি বেদের মেয়ে জ্যোৎস্নার পরিচালক তোজাম্মেল হক বকুলের কথা। পরিচালক তোজাম্মেল হক বকুলকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। দর্শক যেন নতুন কিছু পায় সেই দিকে আমাদের পা ফেলতে হবে। আমরা তো ম্যাক্সিমাম যারা দেশের আমরা যারা ছবি বানাচ্ছি, আমরা তো ছবি বানাতে পারছি না বলে শুরু করছি, দর্শকের জন্য করছি। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চলচ্চিত্রে তখন চলছিল সংকট। সেই সংকটময় মুহূর্তে তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন। প্রথম ছবির মাধ্যমেই তৈরি করলেন এক ইতিহাস, নিজেকে অন্তর্ভুক্ত করলেন আমাদের চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে। আমরা বলছি বেদের মেয়ে জ্যোৎস্নার পরিচালক তোজাম্মেল হক বকুলের কথা। পরিচালক তোজাম্মেল হক বকুলকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। 1989 সালের কথা। তখন চলছিল রাজনৈতিক অস্থিরতা, চলছিল প্রাকৃতিক দুর্যোগ। আমাদের চলচ্চিত্র ব্যবসায় তখন প্রায় মধুসূদন অবস্থা। এই সময় মুক্তি পেল একটি ছবির নাম বেদের মেয়ে জ্যোৎস্না। পরিচালক তোজাম্মেল হক বকুল রাতারাতি চলচ্চিত্রের ইতিহাসকে পাল্টে দিল। সেই তোজাম্মেল হক বকুল আজ আমাদের অতিথি। তার কাছে আমরা প্রথমেই জানতে চাইব চলচ্চিত্রে কি করে এলেন, কেন এলেন? ছোট থেকে আমি নাটক করতাম, যাত্রায় অভিনয় করেছি। তখন আমি খুবই ছোট, ক্লাস 5-এ পড়ি তখন। এবং নাটক করতাম, নাটকে কিন্তু আমি মেয়ের অভিনয় করতাম এবং শাড়ি পরিয়ে দিতেন আমার ভাবি। সেই থেকে আমার নেশা আর কি চলচ্চিত্রে আসার, কেননা বিশাল একটা মাধ্যম। এই মাধ্যমে অনেক কিছুই মানুষকে দেয়া যায়। চলচ্চিত্রে ঢোকার আগে আমাকে বহু কাঠগড় পেরিতে হচ্ছে আর কি। আব্দুল সামাদ খোকন নামে একজন পরিচালক ছিলেন। উনি তখন কাজ করেন হলো আব্দুল্লাহ আল মামুন সাহেবের সাথে সারেঙ্গও ছবিতে। সেই সারেঙ্গও ছবিতে আমি প্রথম কাজ করি এবং বেসিক্যালি ধরতে গেলে তো আব্দুল্লাহ আল মামুন সাহেব আমার উস্তাদ, প্রথম উস্তাদ আর কি। তারপর থেকে আমি চলচ্চিত্রে কাজ শুরু করলাম। সারেঙ্গ রিলিজ হলো, রিলিজ হওয়ার পর মতিউর রহমান পানু ওনার সঙ্গে কাজ শুরু করলাম। তারপর দারা শিকো সাহেবের সঙ্গে কাজ শুরু করলাম। এইভাবেই আমার চলচ্চিত্র যাত্রা আর কি। সারেঙ্গ দিয়ে আপনার যাত্রা শুরু। তারপরে যখন প্রথম ছবি করলেন বেদের মেয়েকে বেছে নিলেন কেন কাহিনী হিসেবে? দ্বিতীয়ত আমরা যেটা জানতে চাইব, এই যে ব্যাপক সাফল্য, আকাশচুম্বী সাফল্য, এই সাফল্য অর্জনের পর আপনার মানসিক প্রতিক্রিয়া কি হয়েছিল? সারেঙ্গ কাজ করার পরে আমি আরো অন্য ছবিতেও কাজ করেছি, অন্যান্য ছবিতেও কাজ করেছি, কিন্তু বেসিক্যালি যেটা আমার মনের ভিতরে ছিল আর কি, যে চলচ্চিত্র প্রেমের ছবি বানাতে হলে সেটা ফকের আশ্রয় নিতে হবে। এই ধারণা কোথা থেকে হলো? একটি ছেলে বা মেয়ে দুষ্টমি করে ঘুম আসছে না, তখন তার দাদি, নানি, খালা, মা তারা কিন্তু ওকে কোলে নিয়ে ঝুঝুগুলির গল্প শোনায়।
এই যে রাজা আসতেছে, ঘোড়া নিয়ে আসতেছে, বনের ভিতরে গেল, হঠাৎ এক দৈত্য এসে রাজাকে আক্রমণ করলো। রাজা তখন কি করবে? ও তরবারি বের করে দানবকে মেরে ফেললো। এরকম বলতে বলতে কিন্তু শিশুটা ঘুম। দিস ইজ দ্য ফার্স্ট টিচিং। এই টিচিং নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি, এই জুজুবুরির গল্প নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। কাজেই একটি লোক যত শিক্ষিত হোক, যত উন্নত বা মডার্ন সমাজেই সে বসবাস করুক, ফোক কিন্তু তার স্নায়ু থেকে যাবে না। এটা তার জীবনের প্রথম জিনিস। কাজে এদের উপর চিন্তা করে আমি ফোক ছবি হাতে নিয়েছি। কাহিনী হিসেবে প্রথম ছবিতে বেদের মেয়ে জ্যোৎস্নাকে বেছে নিলেন কেন? লোক কাহিনী, যেহেতু ফোক ছবি বানাবো, ফোক রোল, সেহেতু বেদের মেয়ে জ্যোৎস্নার কাহিনীটা আমার কাছে বেশ একটু মনোভূত হয়েছে, যেটা আমি মানুষের সামনে নিয়ে যেতে পারবো, মানুষ এটাকে গ্রহণ করবে। কোথায় পেলেন কাহিনীটা? কাহিনীটা মূলত ছিল একটা চটি বই। এটা যাত্রা হতো না আগে, মানে গেডু যাত্রা যে বলা হতো গ্রামে আর কি, সেই যাত্রার বইটা থেকে আমি এই কাহিনীটা বিন্যাস করেছি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, না তারে তাজিরে আমি কি দিয়ে বোঝাই, শঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে যে সাফল্য, সেই সাফল্য ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যের পর আপনার মানসিক প্রতিক্রিয়া কি হয়েছিল? প্রতিক্রিয়া, আমি বহুবার কেঁদেছি। এই ছবি রিলিজ হওয়ার পরে মানে আনন্দ অশ্রু সবসময় আমার চোখ দিয়ে ঝরত। কেননা এত বড় একটা সাফল্য আমার জীবনে এসেছে, এবং আমার জীবনের প্রথম সন্তান বেদের মেয়ে জ্যোৎস্না। এই সন্তান এদেশের জনগণ এভাবে নেবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এই আনন্দে আমি বহুবার কেঁদেছি, এবং একবার কেঁদেছিলাম আমি যখন এই ছবি রিলিজের পর বাড়িতে যাই, তখন বৃষ্টি হচ্ছিল তুমুল, রাস্তার ভিতর আমি একা, রাত তখন 10টা বাজে। আমি একটি কলা গাছের নিচে কলার পাতা দিয়ে নিজেকে ঢেকে আমি দাঁড়িয়ে আছি আর কি। আমার বাড়ি তখনও 1.5 মাইল দূরে। সেই সময় দূরে গ্রামে কোনো বাড়িতে বোধহয় বিয়ে হচ্ছিল, মাইকে রেকর্ড বাজছে, সেখানে বাজছে শওকত আকবরের সংলাপ। সেই সংলাপগুলো আমি শুনতে পাচ্ছি, এবং বৃষ্টির পানির মধ্যে চোখ দিয়ে ঝরঝর করে আমার কান্না আসছে। দেখেন, আমার কিন্তু এখনো কান্না আসছে। এই মুহূর্তে এই ছোট জাহাজের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দাও। আলহামপুরা শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিতেও দ্বিধা করলেন না। আমি গরিব, ছোট জাত, আর আপনি রাজা। আপনার আমার অনেক পার্থক্য, কিন্তু চেয়ে দেখুন আলহামপুরা, এই রক্তের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কলকাতায় বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পায়। বেদের মেয়ে জ্যোৎস্না পরিচালনা করেন কলকাতার জন্য মতিউর রহমান পানু। এই ছবির গানগুলো লিখেছিলেন তোজাম্মেল হক বকুল। ছবির সাফল্যে, গানের সাফল্যে HMV তাকে ডাবল প্লাটিনাম ডিস্ক প্রদান করেন। সে এক অবিস্মরণীয় মুহূর্ত, এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সে সম্পর্কে আমরা শুনবো তোজাম্মেল হক বকুলের কাছ থেকে। অ্যাওয়ার্ডের সময় আমি কলকাতায় ছিলাম, পার্ক হোটেলে ওনারা আমাকে খুব সম্মান দিয়েছিলেন আর কি। অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি, এদেশের সিঙ্গার যারা ছিল, যারা গান গেয়েছিলেন, সবাই পেয়েছেন অ্যাওয়ার্ড, এবং মিউজিক ডিরেক্টর উনিও পেয়েছেন অ্যাওয়ার্ড। মরহুম আবু তাহের, যে তাহের আমাকে চলে গেছে, আমাকে পঙ্গু করে দিয়ে গেছে, আমাকে একলা রেখে চলে গেছে তাহের। এই মানুষটি রাত দিন আমাকে নিয়ে পরিশ্রম করত। কি কাজ পাগল ছিল মানুষটি, যার জন্য আমি কোনো সময় মনে হয় না আমি আর চলচ্চিত্রে কাজ করবো না। সেই অনুষ্ঠানটি সম্পর্কে কিছু বলুন। সেই অনুষ্ঠানে তো আমি হলাম সবার ছোট অনুষ্ঠানের ভিতরে আর কি।
সব বয়স্ক লোক অনুষ্ঠানে, অনেক সাংবাদিক আসছে উড়িষ্যা থেকে, মাদ্রাজ থেকে, কলকাতা থেকে। সেখানে তারা আমাকে 15 মিনিট স্টেজের উপরে দাঁড় করে রেখেছিলেন এবং গিভ হিম এ বিগ হ্যান্ড তালি, আমি কেঁদে দিয়েছিলাম। বেদের মেয়ে জ্যোৎস্নার অপ্রত্যাশিত সাফল্যের পর তোজাম্মেল হক বকুল তার দ্বিতীয় ছবি নিয়ে আসেন 1990 সালে। ছবির নাম শঙ্খমালা। এবার আপনাকে আমরা দেখলাম নতুন রূপে পরিচালকের পাশাপাশি অংশীদার প্রযোজক। অংশীদার প্রযোজক হওয়ার কারণটা কি? কারণ অবশ্য একটাই, সে কারণটা হলো যে বেদের মেয়ে জ্যোৎস্না ব্যবসা করেছে অসাধারণ। এখন বাইরের যদি ছবি করি, সব প্রযোজকই চাবে যে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো যেন ছবিটা ব্যবসা করে, কিন্তু এটা নাও হতে পারে। তখন কিন্তু কেউ আমাকে ছবি দেবে না। কাজেই অংশীদার হিসাবে আমি প্রথম ঢুকলাম, যে কেউ যদি ছবি না দেয় তাহলে আমার নিজের ফার্ম থেকে আমি ছবি তৈরি করবো। দিলরুবা তোজাম্মেল হক বকুল পরিচালিত তৃতীয় ছবি। ছবিটি মুক্তি পায় 1991 সালে। এই প্রথম আমরা লক্ষ্য করলাম দুটি সফল ছবির পর তার ছবি থেকে অঞ্জুর বিদায় ঘটল, আগমন ঘটল দিতির। আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে। প্রথমত, অঞ্জুর পরিবর্তে দিতি কেন? দ্বিতীয়ত, দিলরুবা কেন বাণিজ্যিকভাবে ততটা সফল হয়নি? ছবির বিষয়বস্তুটা ছিল ইসলামিক সেন্টিমেন্টের, ধর্মীয় অনুভূতির দিকে চিন্তা করে আমি দিদিকে নিয়েছি। ছবিটা যে কেন চললো না এটা আমি নিজে উপলব্ধি করতে পারিনি। এই ছবিটার মতো সংলাপ এবং গান বোধ হয় আমি আর লিখতে পারবো না। আমি এত যত্ন করে, এত মনোযোগ দিয়ে আমি ছবিটা বানিয়েছিলাম। প্রেমের আগুন জ্বলে বুকে তোমারই বিহনে, মরণ যেন হতে চায় গো প্রতিক্ষণে ক্ষণে। উনিশশো 1992 সাল মুক্তি পেল তোজাম্মেল হক বকুলের পরিচালনায় চতুর্থ ছবি। ছবির নাম রঙিলা। এ ছবিরও তিনি অংশীদার প্রযোজক। এ মধুরাইতে তোমারে পাইতে মন আমার কেমন কেমন করে। ছাড়ো না বাহানা পরাণে সহে না, ছাড়ো না বাহানা পরাণে সহে না, এ রাতে কইরো না আর ঢং, মনে যে লাগে এত রং ও রঙিলা, মনে যে লাগে এত রং। 1992 সালে মুক্তি পেল তোজাম্মেল হক বকুলের পঞ্চম ছবি। ছবির নাম গাড়িয়াল ভাই। ছবিটি প্রযোজনা করলেন আনন্দমেলা চলচ্চিত্র, যারা ইতিপূর্বে প্রযোজনা করেছিলেন তোজাম্মেল হক বকুলের প্রথম ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। লোকছবি নির্মাণের সফল কারিগর তোজাম্মেল হক বকুলের পরিচালনায় 1993 সালে মুক্তি পেল তার ষষ্ঠ ছবি। ছবির নাম অচিন দেশের রাজকুমার। ছবিটি মুক্তি পেল আশা প্রোডাকশনসের ব্যানারে। একমাত্র দিলরুবা বাদে তোজাম্মেল হক বকুলের পরিচালনায় সবকটি ছবিতেই অভিনয় করেছেন অঞ্জু এবং ইলিয়াস কাঞ্চন। এই জুটির প্রতি আপনার দুর্বলতা কেন? ছবির চরিত্র হিসাবে ছবির যে বিষয়বস্তু, গল্পের যে বিষয়বস্তু, গল্পের যে ধারা, চরিত্রের ধারা মোতাবেক আমি ইলিয়াস কাঞ্চনের অভিনয় নিয়েছিলাম এবং খুব ভালো অভিনয় করেছিল ওই ছবিতে। 6টি ছবিতে তারকাদের নিয়ে কাজ করার পর তোজাম্মেল হক বকুল তার 7ম ছবিতে নিলেন নতুন মুখ, অন্তরা এবং মেহেদী। ছবির নাম পাগল মন। ছবিটি প্রযোজনা করলেন তিনি নিজে।
বাউল চলচ্চিত্রের ব্যানারে নিজের ছবি, নিজের প্রযোজিত প্রথম ছবি, নিলেন নতুন মুখ, বিরাট সাহসের কাজ। এরকম একটি কাজ কেন করলেন? মূলত গল্পের যে চরিত্র, অবুঝ দুটি ছেলে মেয়ে লাগে, শিশু সুলভ আচরণ ওদের, মানে এটাই প্রেম। এই যে শিশু সুলভ একে অপরকে ভালোবাসে, এই ভালোবাসার কিছু দৃশ্য আছে ছবিতে। সেই দৃশ্যগুলোর কথা চিন্তা করলে এখানে ম্যাসিভ কোনো হিরো হিরোইন চলবে না। সেই জন্যই আমি দুইটা ছেলে মেয়েকে নিয়েছি, নতুন দুইটা ছেলে মেয়েকে নিয়েছি। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মোহন আমার চাই শুধু তোমায় দেখিতে। মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? 1994 সাল মুক্তি পেল তোজাম্মেল হক বকুলের অষ্টম ছবি, ছবির নাম বালিকা হলো বধূ। দিল দেবার পরে এই প্রথম আমরা লক্ষ্য করলাম এই ছবিটি ততটা বাণিজ্যিকভাবে সফল হলো না। এই না হওয়ার কারণ কি? বেসিক্যালি এই গল্পটা আমার তৈরি করা উচিত ছিল পাগল মনের আগে। পাগল মন রিলিজ হওয়ার পর যখন এই মেয়েটিকে চিনল, সেই মেয়েটি আবার বালিকা, এ কিছুই বোঝে না, এটা ঠিক হয়নি আমার জন্য। সত্যি আমি বসাবো, কি মজা! জোনাকির ভিত এনে রাঙা কপালে আমি টিপ লাগাবো, ভালোবাসার খাতে গন্ধ সাবান দিয়ে গোসল করাবো। ভালোবাসা করে তাই আমি তো বুঝি না, শুধু জানি তুমি ছাড়া ভালো তো লাগে না। 1996 সাল মুক্তি পেল তোজাম্মেল হক বকুলের পরিচালনায় তার নবম ছবি, ছবির নাম বাঁশিওয়ালা। পরপর দুটি ছবিতে নতুন নায়ক নায়িকা নেওয়ার পর এই ছবিতে আমরা পেলাম আবার প্রধান চরিত্রে নায়ক ইলিয়াস কাঞ্চনকে, সঙ্গে পেলাম নতুনকে। বাঁশিওয়ালা সম্পর্কে জানতে চাই নতুনের আগমন সম্পর্কে। বাঁশিওয়ালা ছবিটা একটু ভিন্ন মেজাজের। এই ছবিটা প্রধান আকর্ষণ ছিল হলো কাক, এবং কাকের এই কাজগুলো আমি খুব পরিশ্রম করেছিলাম ছবিটা নিয়ে। কাকের এই কাজগুলো দর্শকের খুবই ভালো লেগেছে, এবং এই ছবিটাতে নতুনকে আমি নিলাম। একই ফার্মের ছবি, বিভিন্ন ধরনের আর্টিস্ট না থাকলে তো ছবি চালানো খুব একটু কষ্টকর হয়ে যায়। পান খেতে ঘুম লাগে, ভালোবাসতে ঘুম লাগে, কি করে যে তোমাকে বোঝাই? আকাশে তো চাঁদ আছে, চাঁদের সাথে তারা আছে, তুমি ছাড়া আমাকে নাই বন্ধু, তুমি ছাড়া কেহ নাই। 1997 সাল তোজাম্মেল হক বকুল নির্মাণ করলেন আরো একটি বাণিজ্য সফল ছবি, সেই সঙ্গে আরো একটি দুঃসাহসী ছবি। দুঃসাহসী ছবি এ কারণেই, এই ছবিটিতে তিনি নায়ক হিসেবে উপহার দিলেন কৌতুক অভিনেতা দিলদারকে। ছবির নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ চরিত্রে দিলদার অভিনয় করলেন। তিনি জনপ্রিয় কৌতুক অভিনেতা, কিন্তু প্রধান চরিত্রে তাকে নেয়া এবং তাকে দিয়ে প্রধান চরিত্র করিয়ে নেওয়া এবং ছবিটিকে বাণিজ্য সফল করে তোলা, এই যে দুঃসাহসের ব্যাপারটি, এই সাহসটি কোথায় পেয়েছিলেন? দিলদার কিন্তু যতগুলো ছবিতে আসছে, সে কিন্তু বাড়ির চাকর, না হয় ওই হিরোইনের সহকারী, না হয় ওই হিরো সহকারী, না হয় ভিলেনের পিছনে গুড়গুড় করে। সে অরিজিনাল চাকর হিসাবেই তো এস্টাবলিশড। চাকর হিসাবে যদি ওকে আমি স্ক্রিনে আনতে পারি, তাহলে ইনশাল্লাহ বোধ হয় আমি সাকসেস হব, এবং আমি হয়েছি ইনশাল্লাহ সাকসেস। ও সাহেব বিবির দুনিয়াতে আমি যে গোলাম, আপনার হুকুম তামিল করাই শুধু আমার কাম। বিনিময়ে চাই না কিছু, চাই যে পায়ের ধুলা। আব্দুল্লাহ আমি, আব্দুল্লাহ আমি, আব্দুল্লাহ ও আপনার আব্দুল্লাহ। 1997 সাল মুক্তি পেল রাখাল রাজা ছবিটি। এই ছবিতে আমরা একজোড়া নতুন মুখ পেলাম, আয়েশা আরবি এবং আরমানকে। আমরা লক্ষ্য করলাম দীর্ঘদিন পর
অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছবি নির্মাণ করলেন। আঁখি ফিল্মসের ব্যানারে নায়ক আলমগীরের প্রযোজনায় আপনি তৈরি করলেন রাখাল রাজা। আমরা জানতে চাইব দুটি প্রশ্নের ব্যাপারে। একটি হলো, এতদিন পর আবার কেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি তৈরি করলেন? দ্বিতীয়ত, ছবিটি কেন ততটা বাণিজ্যিকভাবে সফল হলো না? একজন পরিচালক তো একজন প্রযোজকের ছবি বানাবেই। প্রযোজক যদি অনুরোধ করে আমি বানাবো, অসুবিধা নেই। ছবিটা আলমগীর ভাই আমাকে বলেছিলেন ছবিটা একটা ছবি বানিয়ে দিতে। আমি ছবিটা শুরু করেছিলাম। ছবিটা খুব ভালো ছবি হয়েছিল, কিন্তু ছবিটা ব্যবসা করে নাই। তখন নির্বাচনী ঝামেলা ছিল। কত ভালোবাসি বাজাও যখন বাঁশি, নিঝুম কদম তলায় বসিয়া পাগল হইলাম বাঁশির সুর শুনিয়া। 1998 সালে মুক্তি পেল তোজাম্মেল হক বকুলের 12 নম্বর ছবি, ছবির নাম গরিবের বিচার নাই। এটিও তিনি পরিচালনা করলেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠান অর্থাৎ রাজেশ ফিল্মসের পক্ষে নাদের খানের প্রযোজনায় এই ছবিটি তৈরি হলো। ছবিতে অভিনয় করলেন নায়ক রুবেল এবং কবিতা। এই প্রথম আমরা লক্ষ্য করলাম আপনার ছবিতে রুবেল এবং ভিন্নধর্মী একটি গল্প। এই সম্পর্কে আমাদের কিছু বলুন। একজন ডিরেক্টর চায় যে সব ধরনের আর্টিস্ট নিয়ে কাজ করতে। তো রুবেলকে আমি নিয়েছি গরিবের বিছানায় ছবিতে। খুব ভালো শিল্পী রুবেল, এবং ওকে নিয়ে আমি খুব আনন্দের সাথে ছবি শেষ করেছি। এবং এত পরিশ্রমী ছেলেটা, খুব ভালো অভিনয় করে, খুব ভালো ফাইট করে। 1999 সাল মুক্তি পেল তোজাম্মেল হক বকুলের 13 নম্বর ছবি, ছবির নাম গলায় গলায় পীড়িত। দুটি ছবি অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে করার পর তোজাম্মেল হক বকুল ফিরে এলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানে। নির্মাণ করলেন গলায় গলায় পীড়িত। আবারও নতুন শিল্পী আফ্রিদি এবং আলিশা। নিজের প্রতিষ্ঠানের ছবি, আবার নতুন শিল্পী, এ ব্যাপারে কিছু বলুন। নতুন শিল্পী আসলে সৃষ্টি করাটা তো একটা নেশা বলতে পারে। সেই হিসেবেই আবার নতুন শিল্পী নিয়ে নামলাম মাঠে, কিন্তু ছবিটা ভালো ব্যবসা করেনি। 2001 সাল আবার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ বাউল চলচ্চিত্র থেকে তোজাম্মেল হক বকুল নির্মাণ করলেন আরো একটি ছবি, ছবির নাম নাচনেওয়ালি। আবার তারকা নিয়ে ছবি, অভিনয় করলেন শাবনূর এবং শাকিব খান। নাচনেওয়ালির ব্যাপারে আমাদের কিছু বলুন। নাচনেওয়ালি ছবির নাম নাচনেওয়ালি, কিন্তু ছবিটা প্রেমের ছবি। ধনী এবং গরিবের দ্বন্দ্ব, এটার উপরই ছবিটা নির্মাণ করেছিলাম। ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো, ও বন্ধু ছুঁয়ো না মোর গায়, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, হায়রে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। 2001 সালে মুক্তি পেয়েছিল তোজাম্মেল হক বকুলের পরিচালনায় নাচনেওয়ালি। এখন চলছে 2002। এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে আমি আর একটা ছবি নিয়ে চিন্তা ভাবনা করছি। ছবিটার স্ক্রিপ্ট লেখা শেষ। ছবিটার নাম দিয়েছি কত ধানে কত চাল, অ্যাকশন ছবি। আমাদের এই অনুষ্ঠান যেদিন শুরু হয়েছিল তখন থেকে আমরা বলছি চলচ্চিত্রে চলছে সংকট। সেই সংকট এখনো অব্যাহত আছে। তার প্রেক্ষিতে আমরা জানতে চাইব সংকট উত্তরণের পথ সম্পর্কে। সংকট উত্তরণের পথ একটাই, সেটা হলো ভালো ছবি বানাতে হবে। দেশে দর্শক যেন নতুন কিছু পায়, সেই দিকে আমাদের পা ফেলতে হবে। আমরা তো ম্যাক্সিমাম যারা দেশের আমরা যারা ছবি বানাচ্ছি, আমরা তো ছবি বানাতে পারছি না বলে ছবি চলছে না। দর্শকের কোনো দোষ নেই। তোজাম্মেল হক বকুল, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। 1989 সাল থেকে 2002, বেদের মেয়ে জ্যোৎস্না থেকে নাচনেওয়ালি, 14 বছরে নির্মাণ করেছেন 14টি ছবি। বেদের মেয়ে জ্যোৎস্নার কারণে ইতিমধ্যেই তোজাম্মেল হক বকুল আমাদের ইতিহাসের একটি অংশ, চলচ্চিত্র ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। চলচ্চিত্রে চলছে এখন দুর্দিন। 1989 সালে আমাদের চলচ্চিত্রের সংকটময় মুহূর্তে
ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন তোজাম্মেল হক বকুল, পেয়েছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না। চলচ্চিত্রের বর্তমানে এই সংকটকালে আমরা আশা করছি তোজাম্মেল হক বকুল নতুন কোনো কারিশমা দেখাবেন নতুন কোনো ম্যাজিক। বোঝাইতে মন আমার চাই শুধু তোমায় দেখিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন